প্রতিদিন দিনে 2-3 বার স্নান করা আমার অভ্যাস ছিল, কিন্তু আমাদের বাড়িতে একটাই বাথরুম ছিল, যেটা ঘরের মধ্যে নয় বরং উঠোনের কোণে ছিল। যখনই আমি ঘর থেকে বাথরুমে স্নান করার জন্য যেতাম, তখনই আমার মনে হতো যেন কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। কিন্তু বাড়িতে আমার ছেলে ছাড়া আর কেউই থাকতো না। বাড়িতে বাইরে থেকে কেউ আসতেও পারতো না। 2-4 বার তো আমার মনে হয়েছিল যেন আমারই মনের ভুল, কিন্তু এরপর আমি নিশ্চিত হয়ে গেলাম যে কিছু না কিছু গড়বড় তো অবশ্যই আছে। কিন্তু বাড়িতে তো শুধু আমার যুবক ছেলেই আছে, আর আমি আমার ছেলের উপরে সন্দেহ করতে পারছি না। কিন্তু এরপরে আমি এমন 2-4টা ঘটনা দেখলাম যাতে ওর উপরে সন্দেহ করতে বাধ্য হলাম। এরপরে একদিন যখন ওর অনুপস্থিতিতে ওর ফোন উঠিয়ে চেক করলাম, তখন ওর মোবাইলে একটা ভিডিও দেখতে পেলাম। যখন সেই ভিডিওটা চালালাম, তখন ভিডিওটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে যখন আমি স্নান করার জন্য বাথরুমে ঢুকতাম, তখনও আমার নাম কিরণ। আমি সারা জীবন নিজের স্বামীর সাথে খুব ভালোভাবে কাটিয়েছি। আমার বিয়ে খুব কম বয়সে হয়েছিল। বিয়ের 1 বছর পরেই আমার ছেলে হয়। আমি আমার ছেলের থেকে শুধুমাত্র 17 বছরেরই বড়, এই কারণে খুব বয়স্ক মনে হতো না। কিন্তু আমার ছেলের যুবক হওয়ার পরেই আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যান। তাই এখন বাড়ির সমস্ত দায়িত্ব আমার ছেলের উপরে এসে পড়ে। কিন্তু ও আগে কখনো কাজ করেনি। ও তো আনন্দ ফুর্তিতে জীবন কাটাচ্ছিল। ও ভাবতো সারা জীবন আমার বাবা চাকরি করতে থাকবে আর আমি আনন্দ ফুর্তি করেই জীবন কাটিয়ে দেব। কিন্তু এই দুর্ঘটনা ঘটার পরে ও যেমন তেমনভাবে সংসার চালাচ্ছিল। আমাদের বাড়ি খুব একটা বড় ছিল না। বাড়িতে শুধুমাত্র 2টা রুম ছিল, কিন্তু বাইরে উঠোন অনেক বড়। এই বাড়িটা অনেক আগে বানানো, যখন বাড়ির মধ্যে বাথরুম বানানো হতো না। অনেক পরে আমার স্বামী বাড়ির উঠোনে ছোট্ট দেখে একটা বাথরুম বানিয়েছিল, যেটা একদম উঠোনের কোণে ছিল। কিন্তু এটা তবুও ভালো যে বাড়িতে কমপক্ষে বাথরুম তো তৈরি হয়েছে, না হলে বাইরে বাথরুমে যেতে আমার খুব অদ্ভুত লাগতো। এমনিতেও এখন সেই যুগ নেই যে কেউ বাইরে গিয়ে বাথরুম করবে। আমার অভ্যাস ছিল যে আমি প্রতিদিন 2-3 বার স্নান করতাম, কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে আমি যখনই বাথরুমে স্নান করার জন্য যেতাম, তখনই মনে হতো কেউ যেন আমাকে দেখছে। একদিন এমন হলো যেন বাথরুমে কেউ উঁকি দিচ্ছে। তখন আমি ভয় পেয়ে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। প্রথমে আমার মনে হলো এটা আমার মনের ভুল, কিন্তু পরের দিনও একই রকম মনে হলো। এতে আমি খুব টেনশনে পড়ে গেলাম। কিন্তু এই কথা আমি আমার ছেলের সাথে করতেও পারছি না। আমার ছেলে যুবক মানুষ, ওর নাম পলাশ। ও দেখতে খুব হ্যান্ডসাম ছেলে। ও আগে কখনো কাজ করেনি, কিন্তু বাবার মৃত্যুর কারণে ওকে কষ্ট করতে হচ্ছে। এই কারণে ও সবসময় রেগে থাকতো। তাই আমি ওকে কিছু বলিনি। রাতের বেলা ও নিজেই আমার কাছে এসে বসলো আর বলতে লাগলো, মা, আমি খুব টেনশনে আছি। এত কিছু আমি কিভাবে সামলাবো? আমরা তো মাত্র 2 জন মানুষ, কিন্তু তারপরেও এত খরচ। আমি তো আগে ভাবতেই পারিনি যে বাবা এত কিছু করত। আমি তো ভাবতাম এই সব কিছু খুবই সহজ। এখন তো মনে হচ্ছে আমাদের কপাল ভালো যে বাড়িটা আমাদের নিজেদের। আমি বললাম, বাবু, বাড়ি তো নিজেদের, কিন্তু বাড়িতেও অনেক কাজ বাকি আছে। যদি ঠিক না করানো হয় তাহলে বাড়িও খারাপ হয়ে যাবে। ছেলে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলতে লাগলো, এখন আমি কি দিয়ে কি করব? আমার কাছে একটা আইডিয়া যদিও আছে, তা হলো আমার বিয়ে দিয়ে দাও। তাহলে মেয়ের বাড়ি থেকে কিছু টাকা যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে আমাদের কাজও হয়ে যাবে, সাথে কোনো একটা ব্যবসা শুরু করতে পারবো। ছেলের মুখ থেকে এই কথা শুনে আমি ওকে বললাম, তোকে আমরা এই রকম শিক্ষা দেইনি। আর মেয়ের বাড়ি থেকে টাকা পয়সা নেওয়া কোনো সম্মানের ব্যাপার না। তোর বাবা আমার বাবা মায়ের কাছ থেকে এক কানা করিও নেয়নি, আর তুই এই রকম কথা বলছিস কোন মুখে? আমি ওকে কড়া কড়া কথা শুনিয়ে দিলাম, কারণ মেয়েকে বাড়িতে নিয়ে আসা সোজা কথা না। সে একজন মানুষ, তার যত্ন নিতে হয়। তোর বাবা কত ভালো মানুষ ছিল, আমি ভেবেছিলাম তুই তার থেকেও ভালো মানুষ হবি। কিন্তু তুই তো এখন থেকেই মেয়ের বাড়ির যৌতুকের দিকে নজর দিয়ে রেখেছিস, যে মেয়ে তার সাথে করে টাকা পয়সা নিয়ে আসবে আর সেই টাকা দিয়ে তুই বাড়ির কাজ করবি। কেন তুই নিজে ইনকাম করে বাড়ির কাজ করতে পারিস না? ছেলের আমার কথা শুনে খুব খারাপ লাগলো। সত্যিই তো ওর খারাপ লাগাই উচিত। ও বলতে লাগলো, মা, সংসারের খরচ খুব বেশি হচ্ছে, তাই আমি তোমাকে মনের কথা বলেছিলাম, কিন্তু তুমি তো আমাকে এত লম্বা চওড়া ভাষণ শুনিয়ে দিলে। ঠিক আছে, দিও না আমার বিয়ে। আমি বললাম, তোর বিয়ে তখনই দেব যখন তুই পার্মানেন্ট চাকরি করবি। ও বলল, আজকাল পার্মানেন্ট চাকরি পাওয়া যায় না, তার জন্য কিছু জোগাড় লাগাতে হয়। এই বলেই ও ঘর থেকে চলে যাচ্ছিল। আমি বললাম, এই জোগাড় জিনিসটা কি? ছেলে বলতে লাগলো, এই জোগাড় মানে শর্টকাটে পয়সা কামানো। আমি বললাম, এভাবে কখনোই কিছু হয় না, কষ্ট করতে হয়। পরের দিন আমার কাছে আমার এক বান্ধবী এলো। সে এসেই বলল, তুই পলাশকে কিছু বলছিস না কেন? ও যাদের সাথে চলাফেরা করে তারা একদমই ভালো না। তুই জানিস এর এক বন্ধু কী করেছে? যদি তোকে বলি তাহলে তুই হতভম্ব হয়ে যাবি। আর আমার তো মনে হচ্ছে তোর ছেলেও এই সবে যুক্ত হয়ে পড়েছে। আমি বললাম, কেন, এর বন্ধু কী করেছে?
তখন আমার বান্ধবী বলল, এর দুই বন্ধু একটা মেয়ের সাথে। ও যা বলছিল তা আমি বুঝতে পেরে গেছি। আমি বললাম, না, তুই মিথ্যা কথা বলছিস। তখন ও বলল, আরে আমি কেন মিথ্যা বলবো, গোটা এলাকা জানে। তোর কপাল ভালো যে এখনও তোর ছেলের নামে কোনো অভিযোগ ওঠেনি। আমি বললাম, আমার ছেলে এরকম হতেই পারে না। ও বলল, এটা তো আমিও জানি যে হয়তো ও এরকম করতে পারবে না, কিন্তু ও যে সমস্ত বাজে বাজে লোকের সাথে থাকে তারা খারাপ কাজ করে হয়তো এর উপরে দোষ চাপিয়ে মাঝখান থেকে তারা বেঁচে যাবে। ওর সেই বদবন্ধুগুলো সবাই খুব বড় লোক, কিন্তু আমাদের মতো গরিবের কি এমন আছে? আমার বান্ধবীর কথা একদম ঠিক। এই ব্যাপারে বড় লোকরা বেঁচে যায় আর গরিবকে পুলিশ ধরে নিয়ে ফাঁসিয়ে দেয়। এখন আমার মনে হচ্ছে এই কারণেই আমার ছেলে এরকম কথা বলছিল যে ও জোগাড় লাগাবে। এই জোগাড় জিনিসটা কি, আর ও এই রকম কথা কোথা থেকে শিখেছে? যাই হোক, আরও কিছুক্ষণ গল্পগুজব করে আমার বান্ধবী চলে গেল। পরের দিন আমি সকাল সকাল স্নান করার জন্য বাথরুমে গেলাম। স্নান করার সময় আমার মনে হচ্ছিল কেউ যেন আমার আশেপাশে দাঁড়িয়ে আছে। মুখে সাবান লাগিয়ে রেখেছিলাম, সেই কারণে চোখ খুলে দেখতে পারিনি। কিন্তু আজকে তো সমস্ত সীমা পার হয়ে গেল, কারণ আমি যেন কারো নিঃশ্বাসের শব্দ শুনলাম। আমি ঘাবড়িয়ে গিয়ে মুখ ধুয়ে তাড়াতাড়ি করে কাপড় পরে বাইরে বেরিয়ে এলাম। যখন বাইরে বেরিয়ে এলাম তখন সামনে আমার ছেলে দাঁড়িয়ে। ওকে দেখে মনে হচ্ছিল যেন কোথাও থেকে দৌড়ে এসেছে। ও বলতে লাগলো, কি হয়েছে মা, তোমাকে চিন্তিত লাগছে কেন? আমি বললাম, আমার থেকে তো তোকে বেশি চিন্তিত বলে মনে হচ্ছে। কি হয়েছে রে? তখন ও বলল, না তেমন কিছু না, তুমি বলো তোমার কি হয়েছে। আমি ওকে কিভাবে বলতাম, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, যখন তুই বাইরে থেকে এলি তখন এখান থেকে কাউকে বাইরে বেরোতে দেখেছিস? ও বলল, না, কাউকে দেখিনি। কিন্তু এই কথার মানে কি? বাড়িতে কি কোনো লোক এসেছিল? এই বাড়িতে কোনো অপরিচিত লোক আসার মানে তুমি বুঝতে পারছো তো? যদি এরকম হয় তাহলে আমি তাকে জিন্দা ছাড়ব না। আমি বললাম, প্রথমে পুরো কথা তো শোন। আমার এরকম মনে হচ্ছিল যে কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে পুরো কথা বলিনি, কেননা ওকে আমার এই সমস্ত কথা বলতে লজ্জা করছিল। তখন ও বলল, না, বাইরে থেকে আসার সময় কাউকেই দেখতে পাইনি, না গলিতে কাউকে দেখতে পেলাম, না এখানে। যদি কেউই না থাকে তাহলে যাকে আমি অনুভব করলাম সে কে? যেই হোক না কেন এত তাড়াতাড়ি পালাতে পারবে না। এরপরে আরেকদিন এইরকমই হলো। যখন বাথরুম থেকে বেরোলাম তখন বাইরে আমার ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এরকম কেন হতো যে আমার পরিষ্কার মনে হতো কেউ যেন আমাকে দেখছে। তারপরে বাইরে বেরিয়ে ছেলেকে দাঁড়ানো দেখতাম। এই বাড়িতে আমি আমার ছেলে ছাড়া আর কেউই নেই। কিন্তু আমার ছেলে এরকম কিভাবে করতে পারে? ও তো আমার নিজের ছেলে। আমার মাথায় এই কথাটা ততক্ষণ আসেনি যতক্ষণ না আমার বান্ধবী আমাকে একটা কাহিনী শুনিয়েছিল। ও এইসবই করে বেড়াতো, ওর কাছে পুরো পাড়ার খবর থাকতো। ও একদিন আমার কাছে এসে বলতে লাগলো, তুই জানিস ওই যে রবিনা আছে না, যার 18 বছর বয়সী একটা ছেলে আছে, তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি বললাম, কীরকম ভিডিও? তখন ও বলতে লাগলো, সেই রকমই ভিডিও যেগুলো আজকাল ভাইরাল হয় আর পুরো ধুম মাচিয়ে দেয়। আমি বললাম, এটা তো খুব জঘন্য ব্যাপার, ভিডিও কে ভাইরাল করলো? তখন ও বলতে লাগলো, যদি তোকে বলি যে ওর ভিডিও কে ভাইরাল করে দিয়েছে তাহলে তুইও পাগল হয়ে যাবি। আমি জিজ্ঞেস করলে তখন ও বলল, ওর স্বামী ওর ভিডিও ভাইরাল করে দিয়েছে, যেটাতে ওরা দুজন একে অপরের সাথে মিলেছিল। সে ভিডিও বিক্রি করে লাখ টাকা নিয়েছে। বলছিল যে কিছুদিন পরেই মানুষ ভুলে যাবে, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলে দেব যে এই ভিডিও নকল। আমি বললাম, এতটা ভিতরের খবর তুই কিভাবে জানতে পারলি? এটা ভেতরের না বাইরের খবর এসব বাদ দে, কিন্তু তুই ভাব যে কী ধরনের ঘটনা আজকাল ঘটছে। এক স্বামী নিজের স্ত্রীর ভিডিও ভাইরাল করে দিচ্ছে শুধুমাত্র টাকার লোভে। তুই বুঝতে পারছিস এই সমাজ কতটা নষ্ট হয়ে গেছে? আমাদের তো আমাদের সন্তানদেরকে সামলিয়ে রাখতে হবে। আমার বান্ধবীর একটা যুবতী মেয়ে ছিল যার বিয়ে ও আমার ছেলের সাথে দিতে চাইতো, কিন্তু তার সাথে ও এটাও শর্ত দিয়েছিল যে ছেলেকে আগে পার্মানেন্ট চাকরি পেতে হবে। ওর মেয়ের নাম করিনা। ওকে আমার বৌমা হিসাবে খুব ভালো লাগতো। আমি আমার ছেলের সঙ্গে একবার এই ব্যাপারে কথা বলেছিলাম। তখন ও বলেছিল, মেয়ে তো খারাপ না, কিন্তু তুমি এটাও বলছো যে ওর মা শর্ত রেখেছে, আর আমার এই রকম শর্ত একদমই পছন্দ না। ওরাও তো আমাদের মতোই গরিব, আমাদের কোনো বড়লোক বাড়ির মেয়ে নিয়ে আসা উচিত। আমি ওকে এই রকম কথা না বলতে নিষেধ করলাম, কারণ গরিব বাড়িতে গরিব বাড়ির মেয়েই থাকে, বড়লোকের মেয়েরা গরিবের বাড়িতে টিকতে পারে না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতাম না যে আমার ছেলে কবে থেকে এতটা লোভী হয়ে উঠেছে। ওর মাথায় সবসময় এই কথাই কেন ঘুরতো যে মেয়ে তার বাবার বাড়ি থেকে অনেক টাকা নিয়ে আসবে। আমি ওকে বললাম যে তুই কোনো ভালো দেখে চাকরি খোঁজ, তারপরে আমি তোর বিয়ে করিনার সাথে দিয়ে দেব। কিন্তু হয়তো করিনার বাবা মা খুব বেশি দেরি করতে পারবে না, কেননা ও যুবতী হয়ে উঠেছে আর মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। তাই ওর মা ওর বিয়ে তাড়াতাড়ি দিতে চায়। এখন তো তোর বাবাও বেঁচে নেই, তাই তোকেই সব কিছু করতে হবে। তাই এটাই সবচেয়ে ভালো হবে যে তুই ভালো দেখে একটা চাকরি খুঁজে নে,
ছেলে বলতে লাগলো, চাকরি তো খুঁজে পাচ্ছি না, কিন্তু একটা কাজ পেয়েছি যাতে অনেক কাঁচা টাকা আছে, কিন্তু কাজ কিছুটা বেআইনি। আমি বললাম, এ কথার মানে কি? আর তুই এরকম কেন বলছিস যে কিছুটা বেআইনি? কিছুটা বেআইনি কথার মানে কি? যেটা বেআইনি সেটা সম্পূর্ণ বেআইনিই হয়। আমার ছেলে বলল, মা, তোমাকে তো বলে আমি ভুল করে ফেললাম, তোমাকে আমার বলাই উচিত হয়নি। এটা বলেই ও বাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে গেল। আমি ভাবতে থাকলাম ও কী কথা বলছিল। আমার তো মন খুঁতখুত করতে লাগলো, কেননা আজকাল এরকম ঘটনা খুব বেশি হচ্ছে যে কোনো যুবক ছেলে বা যুবতী মেয়েকে নিজেদের কথার জালে ফাঁসিয়ে খারাপ কাজ করানো হচ্ছে। আমাদের পাড়াটা অনেক বড়, এখানে অনেকগুলো কলোনি আছে, আর আমার বান্ধবীর কাছে সব কলোনির সমস্ত খবর থাকতো। ও মাঝে মাঝেই আমাকে বিভিন্ন কথা বলতে থাকতো, আর আমি টেনশনে থাকতাম যে আমারও একটা যুবক ছেলে আছে, ও আবার উল্টোপাল্টা কিছু করে না বসে। যখন আমার বান্ধবী আমাকে বলেছিল যে স্বামী নিজের স্ত্রীর ভিডিওকে ভাইরাল করে দিয়েছে, তখন আমার মনেও এই রকম ভয় হতে লাগলো যে আমার সাথেও কেউ এরকম করতে পারে। না হলে যখন আমি স্নানে যাই তখন কেউ বারবার কেন আমাকে দেখে? এরকম হচ্ছে না তো কেউ আমার ভিডিও বানাচ্ছে আর আমি জানতেই পারিনি? এই কথা ভেবেই আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠেছিল। আমি একজন সাদাসিধে মহিলা, এখন এই বয়সে যদি আমার সাথে এই রকম কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? যদি আমার যুবক ছেলেকে একথা বলতাম আর যদি ও জানতে পারতো যে এইসব কী করছে, তাহলে যুবক ছেলে নিজের ইমোশনের উপর কন্ট্রোল করতে পারতো না, আর হয়তো যে কোনো কিছুই করে ফেলতে পারতো। এখন আমি একটুও শান্তিতে থাকতে পারছি না। যখনই এসব কথা ভাবতাম তখনই খুব ভয় পেয়ে যেতাম। আমাদের বাড়ির বাথরুমটা একদম উঠোনের কোণায় ছিল, আর বাথরুমের বাইরের দেওয়ালের পরেই গলি। বাথরুমের বাইরের দিকে দেওয়ালে আলো আসার জন্য একটা ফাঁকা জায়গা ছিল। সেটা এতটা উঁচুতে ছিল যে সেখান দিয়ে বাইরের কিছুই দেখা যেত না। এই কারণেই আমরা ওর উপরে কখনো কোনো পর্দা লাগাইনি, আর না তো কোনো জালি লাগানো ছিল। এখন আমার মনে টেনশন ছিল, তাই আমি স্নান করার আগে ওই ফাঁকা জায়গায় আমার কাপড় রেখে দিলাম, আর এমনভাবে রাখলাম যাতে কেউ দেখতে না পায়। কিন্তু আমি যখন স্নান করে বাইরে বের হলাম তখন এটা দেখে অবাক হয়ে গেলাম যে কাপড় সেই জায়গা থেকে সরে গেছে। এখন তো আমার মনে অদ্ভুত ভয় হতে লাগলো। আমার কান্না পাচ্ছিল যে আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। এখন জিনিসটা হাতের বাইরে চলে গেছে, এর মানে কেউ না কেউ তো আছে যে আমার সাথে এই সব কিছু করছে। কিন্তু এটাও ভাবার মতো ব্যাপার যে বাইরের কোনো লোকের পক্ষে এটা কিভাবে জানা সম্ভব যে আমি কখন স্নান করতে যাই? কারণ আমি বিভিন্ন দিন বিভিন্ন টাইমে স্নান করতে যেতাম। কখনো কখনো আমি সকালে স্নান করতাম, আবার কখনো কখনো দুপুরে, কখনো সন্ধ্যায় খাবার রান্না করার পরে, আবার গরমের সময় দিনে 2-3 বার স্নান করতাম, কেননা আমার খুব বেশি গরম লাগতো আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শখ ছিল। এরকমই হয়, কিছু লোকের শখ থাকে বারবার স্নান করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেজেগুজে থাকার। গরমের সময় আমি 2-3 বার স্নান করতাম, কারণ গরম এত বেশি হতো যে বারবার স্নান করতে মন চাইতো। তাই কিভাবে বাইরের লোক জানতে পারবে যে আমি কখন স্নান করতে যাই? এরপরে মনে মনে ভাবলাম, ছেলেকে বলেই দিই। আমি ওকে এটা তো বললাম না যে আমি একেবারে নিশ্চিত, কিন্তু ওকে বললাম যে আমার এরকম মনে হয় যে যখন আমি স্নান করতে বাথরুমে যাই তখন হয়তো কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। আমার মনে হয় আমাদের বাথরুমের যে ফাঁকা জায়গাটা আছে সেখান দিয়েই কেউ আমাকে দেখে। আমি ভেবেছিলাম এই কথা শুনে আমার ছেলে এতটা পাগল হয়ে যাবে যে ও সঙ্গে সঙ্গে বলবে, কার এত বড় সাহস, আমি দেখছি, আমি ওকে ছাড়বো না। কিন্তু ও বলল, কোনো ব্যাপার না মা, তোমার এরকম মনে হচ্ছে, কিন্তু এরকম হতে পারে না, তোমার টেনশন করার দরকার নেই। কে আছে যে এরকম কাজ করবে? ও এই ব্যাপারটাকে একদমই সামান্যভাবে নিল। আমি অবাক হয়ে গেলাম ওর এই সব কথা শুনে। আমার এত বড় কথা শোনার পরেও ও যা রিয়াকশন দিল সেটা আমি ওর কাছ থেকে আশা করিনি। ও এমনিতেই খুব রাগী মানুষ, আর এমনিতেই ছেলেরা যদি নিজের মায়ের ব্যাপারে এই রকম কথা শোনে তাহলে তাদের এমনিতেই রাগ হয়। বাড়ির মা বোন তো বাড়ির সম্মান, কিন্তু আমার ছেলে একদমই চিন্তিত হলো না। কিন্তু আমার এরকম মনে হচ্ছিল যে ওর চিন্তিত হওয়া উচিত ছিল, কিন্তু ও আমাকে কিছুই বলল না। তাই আমিও আর দ্বিতীয়বার এই কথা তুললাম না। মনে মনে ভাবলাম, নিজেই জানার চেষ্টা করি যে এই সব কে করছে আর কেন করছে। আমার জন্য এটা খুব সহজ ছিল না, কিন্তু আমি তবুও চেষ্টা করতে চাইতাম। আমি আমার বান্ধবীকে বললাম যে আমার একটা ক্যামেরাওয়ালা মোবাইল চাই, আমি কিছু রেকর্ডিং করতে চাই। আমার বান্ধবীর কাছে ফোন ছিল, কিন্তু আমার কাছে কোনো ফোন ছিল না। ও বলল, একদিনের জন্য আমি আমার ফোন তোকে দিতে পারি, কিন্তু আগে আমাকে বলতে হবে কি ব্যাপার। আমি বললাম, না, এখনই বলতে পারবো না, তবে পরে বলবো। আমি ওর কাছ থেকে ফোন নিয়ে বাথরুমে রাখতে চাইতাম, আর আলো যে পথে আসতো সেই পথের দিকে ক্যামেরার মুখ করে দেখতে চাইতাম কে আমাকে বাইরে থেকে দেখে। আমি মনে মনে ভাবলাম, আমি খুব ভালো আইডিয়া বের করেছি, এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। রেকর্ডিংও হয়ে যাবে, আর আমি জেনেও যাব যে এই রকম কাজ কী করছে, আর আমার কাছে প্রমাণও থাকবে। আমি আমার বান্ধবীর থেকে ফোন নিয়ে সেটাকে এমন জায়গায় রাখলাম যাতে বাথরুমের ফাঁকার থেকে ক্যামেরার মুখ থাকে। এরপরে মোবাইলে রেকর্ডিং চালু করে দিলাম।
রেকর্ডিং তো করে নিলাম, কিন্তু যখন রেকর্ডিং চালালাম তখন হতভম্ব হয়ে গেলাম, কেননা ওই রেকর্ডিংয়ে কাউকেই দেখা যাচ্ছিল না। আমি পরের দিনও একই রকম করলাম, কিন্তু কাউকেই দেখা গেল না। এরপরে আমার বান্ধবী ওর ফোন চাইলো আর বলল আমার ফোন চাই, আমার ফোনের খুব দরকার হয়। আর সত্যিই ওর ফোনের খুব দরকার, কেননা ও ঘটকালি করে বেড়ায়, তাই আমি বারবার ওর কাছ থেকে ফোন চাইতে পারতাম না। এখন আমাদের কাছে এত টাকাও ছিল না যে ওই জায়গাটা বন্ধ করে দেই বা বাথরুম অন্য কোথাও বানিয়ে নেই। বাড়ির অবস্থা আগে থেকেই খারাপ থাকতো। যখন আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যায় তখন জানা যায় যে তার উপরে অনেক দেনা ছিল। এখন সেই সমস্ত লোকেরা সামনে আসছিল আর তারা বলতো আমরা আমাদের টাকা ফেরত চাই। এদিকে আমার ছেলে প্রায় তেমন কিছুই ইনকাম করতে পারতো না, কেননা ওর কোনো পার্মানেন্ট চাকরি ছিল না। সবাই আমাকে বলতো যে ছেলের বিয়ে দিয়ে দাও। তারা সবাই ঠিকই বলতো, বিয়ে দিলে ছেলে কাজে মনোযোগী হবে, বউও বাড়িতে আসবে, ফলে আমিও বাড়িতে একলা থাকবো না। ছেলে আজকাল খুবই টেনশনে থাকতো। ও একদিন ফোনে কারোর সাথে কথা বলছিল। ফোনে ও বলছিল যে হ্যাঁ, আজকাল এরকম ভিডিও বানিয়ে লোকে অনেক টাকা পয়সা ইনকাম করছে, কিন্তু এরকম ভিডিও বানানো সহজ নয়। ওর বন্ধু বলেছিল কিন্তু একবার ভিডিও বানাতে পারলে খুব ভাইরাল হয়, আবার পরে একটা ভিডিও এলেই লোক আগের ভিডিওর ব্যাপারে ভুলে যায়। কথা তো ঠিকই আছে, কিন্তু আমি এরকম কিভাবে করতে পারি? আমার এই সব কিছু ঠিক মনে হচ্ছে না। আমি ছেলের কথা শুনে হতবাক হয়ে গেলাম। এখন এটা কোনো সিনেমা বা নাটক হচ্ছে না যে সোজাসুজি সব কথা বলবে। তাই তো আমি তেমন কিছুই বুঝতে পারলাম না। ও সেই কথা বলছে না তো যেটা আমার মাথায় ঘুরছে। যদি একজন স্বামী পয়সার লোভে নিজের স্ত্রীর ভিডিও ভাইরাল করতে পারে, তাহলে এক ছেলেও কি টাকার লোভে নিজের মায়ের ভিডিও ভাইরাল করতে পারে না? যদি এটা না হয় তাহলে ও এই কথা কেন বলছিল? ওদের কি বলার মতো আর কোনো কথা ছিল না? কেননা জিনিসটা পারফেক্ট হওয়ার কথা বলছিল। হয়তো ও অন্য কোনো কাজ করতো। এমনিতে তো ও একটা গাড়ির শোরুমে কাজ করত, তাতে দিন শেষে অল্প কিছু টাকাই পেত। এটা কোনো পার্মানেন্ট কাজ ছিল না। তাহলে ও এই রকম কথা কেন বলছিল? ওর কি কারোর সাথে কথা বলার জন্য অন্য কোনো টপিক ছিল না? যখন ও ফোন কাটলো তখন আমি ওর কাছে গেলাম আর ওকে বললাম কার সাথে কথা বলছিলি আর কার ভিডিও বানিয়ে ভাইরাল করবি? তুইও কি ওই বীরেনের মতো করবি যে নিজের বউয়ের ভিডিও ভাইরাল করেছে? আমার কথা শুনে ছেড়ে হতবাক হয়ে বলল, মা, তুমি এ কীরকম কথা বলছো? কোথাকার কথা কোথায় জুড়ে দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার বন্ধুর সাথে এমনিই কথা বলছিলাম। আমি বললাম, তাহলে আমাকে বল ও কোন ভিডিওর কথা বলছিল? আজকাল তো শুধু মেয়েদের ভিডিওই ভাইরাল হয়, যাতে মহিলারা হয় ডান্স করতে থাকে আর না হলে অন্য কিছু করতে থাকে। দেখ, আমি যদি জানতে পারি যে তুই কোনো খারাপ কাজ করছিস, তাহলে আমি তোকে জেল থেকে ছাড়াতেও যাব না, তোকে বেলও করাবো না। আমার ছেলে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলল, এ তুমি কেমন কথা বলছো মা? আমি কেন সেই রকম কাজ করব যাতে আমাকে জেলে যেতে হয়? আমি বললাম, আমি তোকে আগেই বলেছিলাম যে আমার এরকম মনে হয় যে যখন আমি স্নান করতে বাথরুমে যাই তখন কেউ বাইরে দাঁড়িয়ে আমাকে দেখে। সেটার ব্যাপারে তুই কি করেছিস? প্রথমে ও ঘাবড়ে গেল, তারপরে বলতে লাগলো, আমি তোমাকে আগেও বলেছি যে তোমার কোথাও ভুল হচ্ছে, এরকম কিছুই না। এখন আমারও রাগ হয়ে গেল, তাই আমি ওকে বললাম, আর যদি এইরকম হয়ে থাকে তাহলে তুই কি এমন করে নিবি? কি করতে পারবি তুই? এই কথা শুনে তোর রাগ হচ্ছে না? তুই একবার কনফার্ম তো কর যে এটা সত্যি নাকি মিথ্যা, আর কারো কাছ থেকে কিছু টাকা জোগাড় করে এই বাথরুমের ফাঁকা জায়গাটা বন্ধ করিয়ে দে। এটা এত বড় ফাঁকা যেখান দিয়ে বাইরে থেকে একটা লোক সব কিছু দেখতে পারে। যখন তোর বাবা এই বাথরুমটা বানিয়েছিল তখন লোকজন এইরকম ছিল না। যদি এর ছাদও না থাকতো তবুও কোনো চিন্তা ছিল না, কিন্তু আজকালকার যুগের কোনো ভরসা নেই। লোকজন কি সব করছে আর সমাজ কোন দিকে যাচ্ছে। আমার তো মনে হয়েছিল যে তুই এটা শুনে রাগে লাল হয়ে যাবি আর কিছু একটা অবশ্যই করবি, কিন্তু তুই তো কিছুই করছিস না, হাতের উপর হাত দিয়ে বসে আছিস। আমার কথা শুনে ছেলে অদ্ভুত একটা কথা বলে দিল। ও বলল, যদি তোমার এরকমই মনে হয় যে বাথরুমে গেলে তোমাকে কেউ দেখে, তাহলে বাথরুমে যেও না। এইরকম উল্টাপাল্টা কথা সেই লোকই বলতে পারে যার মাথা অন্য কোনো চিন্তায় ডুবে আছে। এটা কিভাবে সম্ভব যে আমি বাথরুমে যাব না? গরমের সময় আমি কি স্নান করব না? আমার তো স্নান না করলে ভালোই লাগে না। এখন আমার সন্দেহ হতে লাগলো, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমাকে কি করতে হবে। এখন আমাকে নিজের ছেলের উপরে নজর রাখতে হবে, কারণ এই বাড়িতে ও আর আমি ছাড়া কেউ নেই, আর তেমন কেউ আমাদের বাড়িতে আসতোও না। আমি তো অবাক ছিলাম যে আমার ছেলে হঠাৎ কিভাবে এত শান্ত হয়ে গেল। ও তো ছোটোখাটো ব্যাপারেও রেগে যেত, মারামারি করার জন্য রেডি হয়ে থাকতো, কিন্তু এত বড় একটা কথা শুনেও ও একেবারে চুপ হয়ে রইল। ওদিকে করিনার মা আমাকে বারবার বলতো যে আমার মেয়ে তোর ছেলেকে পছন্দ করে, ওকে বল কোনো ভালো চাকরি খুঁজতে যাতে এই দুজনের বিয়ে দিতে পারি। বান্ধবীর এই কথায় আমি কি বলতাম, কারণ আমার ছেলেকে তো আজকাল আমি নিজেই বুঝতে পারতাম না যে ও কোন দিকে যাচ্ছে। ফালতু কেন কারো মেয়ের জীবন নষ্ট করব? কিন্তু করিনাও পাগল ছিল যে আমার ছেলেকে ভালোবেসে ফেলেছে। আমার মনে হতো যদি সত্যিই এরকম ব্যাপার হয় তাহলে ও অন্য কাউকে বিয়েও করবে না,
তাতে যদি ওকে কয়েক বছর অপেক্ষা করতে হয় তাও করবে, কেননা ও আমার বান্ধবীর একমাত্র মেয়ে, আর ওকে আমারও খুব ভালো লাগতো। এটা একটা ঝামেলা যে আমি আমার ছেলের উপরে নজর রাখতে চাইতাম, কিন্তু নজর তো তখনই রাখতে পারতাম যদি ও বেশিরভাগ সময় বাড়িতে থাকতো। আজকাল তো ও বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতো। সকালে যতক্ষণ আমার রান্না হতো না ততক্ষণ বাড়িতেই থাকতো, তারপরে বেরিয়ে যেত। একদিন আমি যখন ওর ঘরে গেলাম তখন ওর ফোন ওর বিছানার উপরে পড়েছিল। জানি না আমার মাথায় কী এসেছিল, ভাবলাম যে ওর ফোন চেক করি ওর ফোনে কি আছে। ছেলের ফোন আমি চেক করতেই পারি, কিন্তু যদি ও লক লাগিয়ে রাখে তাহলে আমি কি করব। যখন আমি ফোন উঠিয়ে অন করলাম তখন দেখলাম যে ওর ফোনে কোনো পাসওয়ার্ড লাগানো নেই। হয়তো ও ভেবেছিল মায়ের কাছে লুকানোর কি দরকার, মা তো ফোনের ব্যাপারে কিছুই জানে না। কিন্তু আমি এতটাও বোকা না, আমি জানতাম এই সব জিনিস কিভাবে চালাতে হয়, কারণ আমি এতটাও পুরনো দিনের লোক না। আমি ফোনের গ্যালারি খুলে দেখলাম ওতে একটা ভিডিও আছে, যেটা উপর থেকে দেখেই আমার অন্তরাত্মা কেঁপে উঠল। যখন সেই ভিডিওটাকে চালালাম তখন আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গেল। এই ভিডিওটা বাথরুমের, আর তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ওই ভিডিওতে কি হচ্ছে। আমার চোখে জল চলে এলো, আর আমি অদ্ভুত অবস্থায় বারবার গ্যালারি খুঁজতে থাকলাম যে আর কোনো ভিডিও আছে কিনা, কিন্তু একটাই ভিডিও ছিল। আমি এসবই দেখছিলাম, হঠাৎ কেউ আমার কাঁধের উপরে হাত রাখলো। আমি ভয় পেয়ে চমকে উঠলাম, আর পিছনে তাকিয়ে দেখলাম আমার ছেলে দাঁড়িয়ে। ও দেখে নিয়েছে যে ওর ফোন আমার হাতে, আর আমি সেই ভিডিও দেখে নিয়েছি। এখন ওর মুখ হা হয়ে রইল, আর আমার চোখে শুধু একটাই প্রশ্ন ছিল, আর আমি প্রশ্নটা ওকে জিজ্ঞেস করে নিলাম। আমি আমার ছেলের দিকে চোখে জল নিয়ে তাকিয়ে বললাম, এই সব কিছু তুই কবে করেছিস, কিভাবে আর কেন করেছিস আমাকে বল। তখন ও আমাকে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ওর আগের চোটে এক হাত দিয়ে আরেক হাতের উপরে ঘুষি মেরে বলল, সেই দিনই ভিডিও রেকর্ডিং করেছিলাম যেদিন তুমি আমাকে এই সব কথা বলেছিলে। তুমি কি ভেবেছিলে যে আমি হাতের উপরে হাত রেখে বসে আছি? তুমি যখনই বলেছিলে যে কেউ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, তখন রাগে আমার মাথা গরম হয়ে গেছিল। কিন্তু আমার রাগ করা তোমার একদমই ভালো লাগে না। তুমি খুব টেনশনে পড়ে যেতে আর ভয়ও পেয়ে যেতে। এই কারণে আমি মনে মনে ভেবে নিলাম যে তোমাকে কিছুই বলবো না, কিন্তু যে এইসব করছে তাকে ধরেই ছাড়বো। এই কারণে আমি একটা ছোট্ট ক্যামেরা বাথরুমের ফাঁকা জায়গায় লাগিয়ে রেখেছিলাম। ক্যামেরার মুখ বাইরের দিকে ছিল, যাতে প্রথমে তো কিছুই দেখা গেল না, কিন্তু পরে দেখা গেল যে আমাদের এই কলোনির একটা লোক ওই গলিতে দাঁড়িয়ে থাকতো। যখন ও জল পড়ার আওয়াজ পেত তখনই ও বুঝে যেত যে কেউ বাথরুমের ভিতরে এসেছে, আর তখনই সে ভিতর দিকে দেখার চেষ্টা করতে থাকতো। আমি খোঁজ নিয়ে ওর বাড়ি আর নামও জেনে নিয়েছিলাম। মন চাইতো যে সোজা ওর বাড়ি গিয়ে ওর হাড়হাড্ডি গুঁড়ো করে দিয়ে আসি। যখন নিজের বন্ধুর সাথে কথা বললাম তখন ও বলল, এতে কিছুই হবে না। হতে পারে ও তোর মায়ের ভিডিও বানিয়ে নিয়েছে যেটা ওর কাছে আছে। প্রথমে আমাদের ওর কাছ থেকে সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। ওর সাথেই কথা বলছিলাম, তখন ও এটাই বলছিল যে আজকাল এই রকম ভিডিও বিক্রি হয়, তখন তুমি আমাদের কথা শুনে নিয়েছিলে। আমি কলোনির কিছু ছেলের সাথে কথা বলেছি ওকে হাতে নাতে ধরার জন্য। প্ল্যান করে একদিন আমরা বাথরুমে গিয়ে জল ফেলতে থাকি, যাতে ওর মনে হয় যে বাথরুমে কেউ এসে স্নান করতে শুরু করেছে। এরপরে যখনই ও ভিতর দিকে দেখত তখনই আমরা ওকে হাতে নাতে ধরে ফেলতে চাইতাম। যদি ওকে এমনিতে জিজ্ঞেস করতাম যে তুমি এইসব কেন করছো, তাহলে ও কখনোই স্বীকার করতো না। কিন্তু যদি ওকে হাতে নাতে ধরে ফেলি তখন ও পুরো পাড়ার সামনে ধরা পড়ে যাবে, তখন কেউই ওর সাথে থাকবে না। তোমার কাছ থেকে প্রথমে এই কথা শুনে তোমার থেকে বেশি রাগ আমার হয়েছিল। তোমার থেকে বেশি অস্থির ছিলাম ওকে সোজা করার জন্য, কিন্তু আমাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কেননা আমরা যাকে ধরতে চাইতাম এই রকম লোকেদের ধরা খুব একটা সহজ না। তোমার মনে আছে তুমি বলেছিলে একজন মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, সেটাও এই লোকটাই করেছিল, কিন্তু ওর স্বামীর উপরে সমস্ত দোষ পড়ে। কিন্তু কোনো স্বামী নিজের স্ত্রীকে নিয়ে এরকম করতে পারে? এটাও তো চিন্তা করার মতো ব্যাপার। কিন্তু পাড়ার লোকেরা বলার মতো কিছু যদি পেয়ে যায় তাহলে সেই কথা তারা নিজেদের মতো করে কাহিনী বানিয়ে নেয়। তারা আগে পিছে কিছুই ভাবে না। এই লোকটা আমাদের পুরো এলাকায় সবচেয়ে খারাপ লোক, আর এ আরও অনেক মেয়েকে বেইজ্জত করে রেখেছে, কিন্তু এখন আর আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যে আমি নিজের ছেলেকে কতটা খারাপ ভেবেছিলাম, কিন্তু আমি এই কথাটা ওকে বললাম না। ও আমার নিজের ছেলে, কোনো সৎ ছেলে না, তাহলে আমার সাথে কিভাবে এরকম করতে পারে? কিন্তু আমিও কি করতাম? আজকাল এই সমাজ কোন দিকে যাচ্ছে এটা আমরা সবাই জানি, কিন্তু এখন আমার নিজের উপরে খুব রাগ হচ্ছিল। এরপরে আমার ছেলে ওর প্ল্যান মতো কাজ করলো। এরপরে যখন ওই লোকটা বাইরে থেকে বাথরুমের ফাঁকাতে চোখ রাখলো, সঙ্গে সঙ্গে আমার ছেলে ওর বন্ধুদের নিয়ে লোকটাকে ধরতে গেল। লোকটা খুবই চালাক ছিল, ও সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সবাই মিলে ওকে ধরে নেয়। এরপরে সবাই মিলে লোকটাকে উত্তম মধ্যম দিল, আর তারপরে তাকে পুলিশের হাতে তুলে দিল। ওর মোবাইল নিয়ে নেওয়া হলো। তাতে আমার কোনো ভিডিও ছিল না, কিন্তু এই মোবাইলে আরও অনেক মেয়ের ভিডিও ছিল। পুলিশ বলেছিল যে এর উপরে তো অনেক রকমের কেস হবে, আপনারা এর নামে এফআইআর করে দিন, আমরা একে ছাড়ব না।
এখন আমি বাথরুমের ওই ফাঁকা জায়গাটা বন্ধ করে দিয়েছি। ছেলেও চাকরি পেয়ে গেছে, আর ওর বিয়ে আমি করিনার সাথে দেওয়ার ব্যাপারে চিন্তা করে নিয়েছি। ওর গায়ে হলুদ হয়ে গেছে, কয়েকদিন পরেই বিয়ে হবে। এখন আমি মাঝে মাঝে ভাবি আর আমার নিজের উপরে রাগ হয়, আমি কোথাকার জিনিস কোথায় নিয়ে গিয়েছিলাম। এই সব কিছুই আমার বান্ধবীর কারণে হয়েছিল। ওই লোকেদের কাহিনী শুনিয়ে বেড়াতো। এখন ওর মেয়ে আমার বাড়ির বউ হতে চলেছে, কিন্তু ওর মেয়ে একদমই ওর মতো না। যদিও আমার বান্ধবী খারাপ না, কিন্তু আমার ওর এই কথা বলে বেড়ানো ভালো লাগতো না। আমার নিজের ছেলে কখনোই আমার সাথে এরকম করতে পারে না, কিন্তু আমার বান্ধবী আমার মাথায় এমন সব বাজে কথা ঢুকিয়ে দিয়েছিল যে আমি নিজের ছেলের সম্বন্ধে জঘন্য কী সব ভেবেছিলাম। আমি কিভাবে এটা ভুলে গেছিলাম যে আমি নিজের হাতে করে আমার ছেলেকে বড় করেছি। আমি কখনোই ওকে এরকম শিক্ষা দেইনি। কিন্তু এটাও সত্যি যে আমাদের সমাজে এইরকম ঘটনা প্রায়ই হচ্ছে। এখন বন্ধুরা, তোমরা বলো যে তোমাদের জীবনে কখনো এরকম কিছু হয়েছে নাকি যে তোমাদের কোনো ভিডিও কারো হাতে পড়ে গেছে, বা তোমরা কারো সাথে এরকম হতে শুনেছ? ওই লোকটা অনেক মেয়ের সাথে এরকম করেছিল, পুলিশ এখনও ওকে ছাড়েনি, কেননা ওকে বাঁচানোর মতো কেউ ছিল না। পুলিশের লোকেরা বলছিল এ হলো জামাই যে শ্বশুর বাড়িতে এসেছে, এখন এখান থেকে খুব ভালো আদর যত্ন খেয়ে যাবে। আর ওর শাস্তি তো হবেই, কারণ মেয়ে বউয়ের সম্মান নিয়ে খেলা খুবই জঘন্য কাজ। কিন্তু আমি যা করেছি সেটাও ভালো না। কপাল ভালো যে আমার ছেলে এটা জানতে পারেনি, না হলে সারা জীবন ও নিজের মায়ের ব্যাপারে কী ভাবতো। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য শুধু এটাই যে আপনারা সবাই সামলিয়ে থাকবেন, কারণ এখনকার জামানা ভালো না। ধন্যবাদ বন্ধুরা।